মাথায় গুলিবিদ্ধ হয়েও স্বাভাবিক জীবনে ফিরেছিলেন মালালা। উন্নত চিকিৎসায় হাদিও সুস্থ হবেন আশা দেশবাসীর। ক্ষমতার দ্বন্দ্বে সুদানে ভয়াবহ মানবিক সংকট, আন্তর্জাতিক নীরবতায় বিপর্যস্ত সাধারণ মানুষ। হামলাকারীর বন্দুক কেড়ে নিয়ে বাঁচালেন বহু মানুষের প্রাণ, প্রশংসায় ভাসছেন মুসলিম যুবক। সন্ত্রাসীদের আশ্রয় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগে আরো জটিল হচ্ছে পাক আফগান সম্পর্ক। ইমরান খানের জন্য জেইমার উদ্বেগ, ভালোবাসা না মানবাধিকার? ইলন মাস্ককে লেখা চিঠি ঘিরে জল্পনা। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিদা রুবি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। মাথার এপাশ ওপাশ ভেদ করে গুলিবিদ্ধ হওয়া চিকিৎসা বিজ্ঞানের বিচারে যা প্রায় নিশ্চিত মৃত্যুর সমান। তবে নারী শিক্ষার অধিকারের বিশ্বপ্রতীক মালালা ইউসুফজাই যেন মৃত্যুকে জয় করে ফিরেছিলেন এবং পরে লাভ করেছিলেন নোবেল পুরস্কারের সম্মান। এদিকে ঢাকায় মাথায় গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। তিনিও মালালা ইউসুফজাইয়ের মতো উন্নত চিকিৎসায় সুস্থ হয়ে দেশে ফিরবেন, এমনটাই কামনা করছেন কোটি মানুষ। বিস্তারিত প্রতিবেদনে। God has given this honor to me. মাথার এপাশ ওপাশ ভেদ করে গুলিবিদ্ধ হওয়া চিকিৎসা বিজ্ঞানের বিচারে যা প্রায় নিশ্চিত মৃত্যুর সমান। তবুও ইতিহাস সাক্ষী, এমন আঘাতের পরেও জীবন বাঁচানো সম্ভব হয়েছে। নারী শিক্ষার অধিকারের বিশ্বপ্রতীক মালালা ইউসুফজাই 2012 সালের 9 অক্টোবর পাকিস্তানের সোয়াইত উপত্যকায় স্কুল থেকে ফেরার পথে বাসে থাকা 15 বছর বয়সী মালালার মাথায় খুব কাছ থেকে গুলি চালায় কট্টর ধর্মীয় গোষ্ঠী। গুলিটি কানের পাশ দিয়ে ঢুকে মস্তিষ্কের অত্যন্ত কাছাকাছি অংশে মারাত্মক ক্ষতি করে। সংকটাপন্ন অবস্থায় তাকে পেশোয়ারের সামরিক হাসপাতালে নেওয়া হয়, যেখানে জরুরি অস্ত্রোপচারে খুলির একটি অংশ সাময়িকভাবে অপসারণ করে জমে থাকা রক্ত বের করা হয়। পরবর্তীতে সংক্রমণ ও অঙ্গপ্রত্যঙ্গ বিকলের আশঙ্কায় তাকে মেডিকেলি ইনডিউসড কোমায় রাখা হয়। পাকিস্তান সেনাবাহিনীর উদ্যোগে তাকে যুক্তরাজ্যে স্থানান্তর করা হলে বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে ধাপে ধাপে জটিল চিকিৎসা সম্পন্ন হয়। আধুনিক চিকিৎসা, সময়োপযোগী সিদ্ধান্ত এবং তার নিজস্ব মানসিক দৃঢ়তার সমন্বয়ে মালালার মৃত্যুকে জয় করে ফেরেন এবং পরবর্তীতে নোবেলে শান্তি পুরস্কার লাভ করেন। বৈশ্বিক অনুপ্রেরণায় পরিণত হন। এক দশক পর বাংলাদেশে প্রায় একই কায়দায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট এলাকায় চলন্ত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তার মাথার ডান পাশ দিয়ে গুলি ঢুকে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি অস্ত্রোপচারে গুলির একটি অংশ অপসারণ করা হলেও তার অবস্থা আশঙ্কাজনক থেকে যায়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের সর্বশেষ পর্যবেক্ষণে দেখা গেছে হাদির মস্তিষ্কে ব্যাপক ইডেমা, অক্সিজেনের ঘাটতি এবং ছিটেফোঁটা রক্ত জমাট বাঁধার লক্ষণ রয়েছে। ব্রেন স্টেমের ইনজুরির গুরুতর অবস্থায় আছে এবং অপারেশন করার পাশ দিয়ে মস্তিষ্কের চাপ তৈরি হচ্ছে। তিনি এখনও লাইফ সাপোর্টে আছেন এবং শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য কোনো উন্নতি দেখা যায়নি। আশার কথা, হাদির কিডনির কার্যকারিতা স্বাভাবিক এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে বড় পরিবর্তন নেই। তবুও সংখ্যামুক্ত নয় হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার বিষয়ে ব্যাংকক বা সিঙ্গাপুরের হাসপাতালের সঙ্গে যোগাযোগ চলছে, যা পুরোপুরি নির্ভর করছে তার শারীরিকভাবে স্থিতিশীল হওয়ার উপর। মাথায় গুলিবিদ্ধ হওয়ার পরিণতি কখনো তাৎক্ষণিক মৃত্যু, কখনো দীর্ঘ সংগ্রাম, আবার কখনো অলৌকিক প্রত্যাবর্তন। এখানে চিকিৎসার দ্রুততা, হাসপাতালের সক্ষমতা, আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা এবং রোগীর শারীরিক ও মানসিক শক্তি সবকিছুই নির্ধারক ভূমিকা রাখে। মালালার ক্ষেত্রে এই উপাদানগুলোর সমন্বয় তাকে ইতিহাসের এক উজ্জ্বল দৃষ্টান্তে পরিণত করেছে। আর ওসমান হাদির ক্ষেত্রে সেই পরীক্ষায় এখনো চলমান, যেখানে প্রতিটি মুহূর্ত হয়ে উঠেছে বাঁচার লড়াইয়ের অংশ। একদিকে মালালা ইউসুফজাই প্রমাণ করেছেন মাথায় গুলি মানেই শেষ নয়, অন্যদিকে শরীফ ওসমান হাদির ক্ষেত্রে সেই লড়াই এখনো চলমান। দুটি ঘটনায় দেখা যায় সময়মতো চিকিৎসা, সঠিক সিদ্ধান্ত এবং মানুষের অদম্য বেঁচে থাকার ইচ্ছা কখনো কখনো মৃত্যুকেও চ্যালেঞ্জ জানাতে পারে।
অভি আরিফ, মাই টিভি। সুদানের কোরদোফান অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষী ঘাঁটিতে হামলায় 6 জন বাংলাদেশি সেনা নিহত হন। 2023 সালে শুরু হওয়া সুদানের গৃহযুদ্ধে 1.5 লক্ষাধিক মানুষ মারা গেছে এবং কোটি মানুষ ভয়াবহ মানবিক সংকটে পড়েছে। এই সংঘাতের মূল কারণ ক্ষমতার দ্বন্দ্ব। 2019 সালে ওমর আল বশিরের পতনের পর সেনাপ্রধান বুরহান ও RSF নেতা হেমেদ্তির মধ্যে বিরোধ তীব্র হয়ে 2023 সাল পর্যন্ত পূর্ণমাত্রা যুদ্ধে রূপ নেয়। বর্তমানে দুই পক্ষ দেশের বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ করছে, যা সুদানকে গভীর সংকটে ফেলেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সুদানের কোরদোফান অঞ্চলের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশের 6 জন শান্তিরক্ষী সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় আরও 8 জন আহত হন। এই হামলা আবারও সুদানে চলমান সহিংসতার ভয়াবহতার সামনে এনেছে। প্রায় 2.5 বছর ধরে চলা গৃহযুদ্ধে দেশটিতে 1.5 লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের হিসেব অনুযায়ী প্রায় 2 কোটি মানুষ এখন খাদ্য সংকটে ভুগছেন, যাদের মধ্যে অন্তত 60 লাখ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছেন। সোনা ও জ্বালানি তেল সমৃদ্ধ আফ্রিকার এ দেশে 2023 সালে নতুন করে গৃহযুদ্ধের সূচনা হয়। ক্ষমতার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সরকারি বাহিনী, সুদানিজ আর্মড ফোর্সেস ও বিদ্রোহী আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মাধ্যমে সংঘর্ষ শুরু হয়। RSF এর বিরুদ্ধে গণহত্যা, জাতিগত নিধন এবং নারী ও শিশুদের উপর সহিংসতার গুরুতর অভিযোগ রয়েছে। এ সংঘাতে বিশ্বের বিভিন্ন দেশ প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ রয়েছে। জাতিসংঘ সতর্ক করে জানিয়েছে, সুদানে বর্তমানে সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে। এই সংঘাতের সূত্রপাত 2019 সালে, যখন সামরিক অভ্যুত্থানে ওমর আল বশির ক্ষমতাচ্যুত হন। অভ্যুত্থানের পর বুরহান প্রেসিডেন্ট ও হেমেদ্তি ডেপুটি হলে বেসামরিক শাসন ও ক্ষমতা বন্টন নিয়ে দুজনের মধ্যে বিরোধ বাড়তে থাকে। RSFকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার দাবি ঘিরে এই দ্বন্দ্ব চরমে পৌঁছে 2023 সালের এপ্রিলে খার্তুমে পূর্ণমাত্রা যুদ্ধ শুরু হয়। বর্তমানে RSF দারফুর ও কোরদোফানের বড় অংশ নিয়ন্ত্রণ করছে, আর বুরহানের বাহিনী উত্তর ও পূর্ব সুদানে প্রভাব বজায় রেখেছে। এই ক্ষমতার লড়াই সুদান ও পুরো অঞ্চলের মানবিক নিরাপত্তাকে গুরুতর ঝুঁকিতে ফেলছে। অস্ট্রেলিয়ার বন্ডি বিচে বন্দুক হামলায় অন্তত 12 জন নিহত ও 29 জন আহত হয়েছেন। হামলার সময় এক নিরস্ত্র পথচারী সাহসিকতার সঙ্গে এক বন্দুকধারীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে বহু মানুষের প্রাণ বাঁচান। তার এই বীরত্বের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ঘটনাটিকে মর্মান্তিক ও উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অস্ট্রেলিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র বন্ডি বিচে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সন্ধ্যা 6:30টার দিকে 2 বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে আরও 29 জন আহত হন। আতঙ্ক ছড়িয়ে পড়া এই হামলার মধ্যে এক নিরস্ত্র পথচারী সাহসী পদক্ষেপে বহু মানুষের প্রাণ রক্ষা পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় 15 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, গোলাগুলি শুরু হলে ওই ব্যক্তি একটি পার্ক করা গাড়ির আড়ালে আশ্রয় নেন। এরপর সুযোগ বুঝে তিনি পেছন দিক থেকে এক বন্দুকধারীর দিকে দৌড়ে যান, তার গলা চেপে ধরে বন্দুকটি কেড়ে নেন। হামলাকারী মাটিতে পড়ে গেলে তিনি বন্দুক তাক করে তাকে নিয়ন্ত্রণে রাখেন। মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং ওই ব্যক্তির সাহসিকতার প্রশংসায় ভাসছে সামাজিক মাধ্যম। এই বীরত্বপূর্ণ কাজের ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারত, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সাহসী পথচারীর নাম আহমেদ এবং তিনি একজন মুসলিম বলে জানা গেছে। ঘটনাটিকে মর্মান্তিক ও গভীরভাবে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এক বিবৃতিতে তিনি জানান, নিউ সাউথ ওয়েলস পুলিশের সঙ্গে সমন্বয় করে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তথ্য নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে হালনাগাদ জানানো হবে। একই সঙ্গে তিনি জানান, নাগরিকদের জীবন রক্ষায় পুলিশ ও জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে কাজ করে যাচ্ছেন। শাহিদা রুবি, মাই টিভি। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নু ও মোহম্মদ জেলায় পৃথক অভিযানে টিটিপি ও সহযোগী গোষ্ঠীর 13 জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে ISPR। 2021 সালে আফগানিস্তান সরকার প্রতিষ্ঠার পর সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী তৎপরতা বেড়েছে।
CRS এর প্রতিবেদনে বলা হয়েছে 2025 সালের জুন থেকে আগস্ট সময়ে পাকিস্তানের সন্ত্রাসবাদ সংক্রান্ত সহিংসতা 46% বৃদ্ধি পেয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার বান্নু ও মোহাম্মদ জেলায় পৃথক দুটি অভিযানে অন্তত 13 জন সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তানি সেনাবাহিনীর দাবি নিহত সবাই নিষিদ্ধ কট্টর ইসলামপন্থী সংগঠন টিটিপি এবং তাদের সহযোগী গোষ্ঠীর সদস্য। 14 ডিসেম্বর সেনাবাহিনীর আন্তঃবিভাগীয় জনসংযোগ দপ্তর ISPR এর এক বিবৃতিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই দুই জেলায় আলাদা আলাদা অভিযান চালানো হয়েছে। বিবৃতিতে নিহতদের ফিতনা আল খারিজি ও ভারত সমর্থিত সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে বলা হয়, মেহমান্দ জেলায় 7 জন এবং বান্নুতে 6 জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। ISPR আরও জানায়, দুই এলাকায় অভিযান এখনও চলমান এবং ভবিষ্যতেও এ ধরনের হুমকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 2021 সালে আফগানিস্তানের সরকার ক্ষমতায় আসার পর থেকেই আফগান সীমান্ত ঘেঁষা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলা ও সহিংসতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। খাইবার পাখতুনখোয়া দীর্ঘদিন ধরে টিটিপির ঘাঁটি হিসেবে পরিচিত, আর বেলুচিস্তানে সক্রিয় রয়েছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালুচ লিবারেশন আর্মি BLA। এই দুই সংগঠনই পাকিস্তানে নিষিদ্ধ। CRS এর প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সালের জুন থেকে আগস্ট পর্যন্ত পাকিস্তানে সন্ত্রাসবাদ সংক্রান্ত সহিংসতা 46% বেড়েছে। পাকিস্তানের অভিযোগ আফগান টিটিপিকে সহায়তা দিচ্ছে, যদিও তারা তা অস্বীকার করেছে। কাবুলে ইসলামী চিন্তাবিদদের বৈঠকের আশ্বাসকে স্বাগত জানালেও পাকিস্তান বলছে, কথার চেয়ে বাস্তব পদক্ষেপই বেশি জরুরি। ইমরান খানের কারাবাস ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের সাম্প্রতিক তৎপরতা আলোচনা জন্ম দিয়েছে। তবে বিশ্লেষকদের মতে এটি ভালোবাসার চেয়েও একজন মা হিসেবে সন্তানের বাবার অধিকার নিয়ে উদ্বেগ এবং একজন মানবাধিকার কর্মীর নৈতিক অবস্থান। দীর্ঘদিন আগে বিচ্ছেদ হলেও ইমরান খানের প্রতি জেমিমার সহমর্মিতা মানবিক দায়বদ্ধতারই প্রতিফলন। বিস্তারিত রিপোর্টে। आजाद इंसानों की परवाज ऊपर होती है। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবাস ও রাজনৈতিক নিপীড়নের অভিযোগ ঘিরে সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের সাম্প্রতিক তৎপরতা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সক্রিয় ভূমিকার প্রশ্ন উঠেছে, এটি কি কেবল মানবাধিকার কর্মীর প্রতিবাদ, নাকি এর পেছনে এখনও রয়ে গেছে ব্যক্তিগত আবেগ ও ভালোবাসার সম্পর্ক? সম্প্রতি এক্সে দেওয়া এক খোলা চিঠিতে জেমিমা গোল্ডস্মিথ প্ল্যাটফর্মটির মালিক ইলন মাস্কের দৃষ্টি আকর্ষণ করেন। সেখানে তিনি অভিযোগ করে বলেন, ইমরান খানের গ্রেফতার, নিঃসঙ্গ কারাবাস ও মানবাধিকার লঙ্ঘনের বিষয় তুলে ধরার কারণে তার পোস্টগুলো ইচ্ছাকৃতভাবে সীমিত করে দেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি ইমরান খানের দীর্ঘ একঘরের বন্দিদশা এবং সন্তানদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার বিষয়টিও তুলে ধরেন। এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তোলেন, দীর্ঘদিন আগে বিচ্ছেদ হলেও তাহলে কি এখনও ইমরান খানের প্রতি জেমিমার আবেগ রয়েছে? তবে রাজনৈতিক বিশ্লেষক ও মানবাধিকার কর্মীদের মতে বিষয়টি সরলভাবে ব্যক্তিগত ভালোবাসার দৃষ্টিকোণ থেকে দেখলে বাস্তবতা আড়াল হয়ে যায়। 2004 সালে ইমরান খান ও জেমিমা গোল্ডস্মিথের বিবাহ বিচ্ছেদ হয়, তবে তাদের দুটি সন্তানও রয়েছে। একজন মা হিসেবে সন্তানের বাবার নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কথা বলাটাই স্বাভাবিক বলছেন বিশ্লেষকরা। এছাড়া জেমিমা দীর্ঘদিন ধরেই মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার। তাই ব্যক্তিগত সম্পর্কের আবেগের চেয়েও নৈতিক ও রাজনৈতিক অবস্থানকে স্পষ্ট করে। তবে কেউ কেউ সামনে আনছেন ইমরান ও জেমির বিবাহ বিচ্ছেদের সময় আদালতের সেই অভূতপূর্ব ঘটনা। বিচারক ঘোষণা করলেন, জেমিমার সম্পত্তির অর্ধেক 12,000 কোটি পাউন্ড অর্থাৎ 13.5 লাখ কোটি টাকা ইমরান খান পাবেন। ইমরান উত্তর দিলেন, আমার কোনো সম্পত্তি দরকার নেই। বিচারক আশ্চর্য হয়ে জেমিমাকে জিজ্ঞেস করলেন, তিনি কেন এরকম নির্লোভ একজন স্বামীর থেকে বিচ্ছেদ চাচ্ছেন? জেমিমার উত্তর ছিল, ইমরান খান যদি লন্ডনে তার সাথে বসবাস করেন তাহলে তিনি এই বিচ্ছেদ চাইবেন না। পাকিস্তানের কুলুষিত রাজনীতির নোংরা শিকারের পরিণত হচ্ছেন তিনি। নওয়াজ শরীফ সরকার তাকে চোরাকারবারির মামলায় ফাঁসিয়েছে। আর ইমরান খানের উত্তর ছিল, পাকিস্তান গরিব দেশ,
অশিক্ষা, দারিদ্র্য, অবিচারে ভরপুর। তিনি কিছু একটা করতে চান দেশের জন্য, তাই লন্ডনে থাকা তার জন্য সম্ভব নয়। বিচারক বিবাহ বিচ্ছেদের ঘোষণার পর জেমিমা ও ইমরান খান শেষবার পরস্পরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলেন। সাবেক স্ত্রীর শঙ্কা, এমন নির্লোভ দেশপ্রেমিক রাজনীতিবিদকে প্রধানমন্ত্রীর পদ থেকে হটানোর পর হয়তো মিথ্যা মামলায় পাতানো বিচারক সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে। ইমরান খানকে ঘিরে জেমিমা গোল্ডস্মিথের উদ্বেগ পুরোপুরি ব্যক্তিগত প্রেমের গল্প না হলেও দীর্ঘদিনের সম্পর্ক ও পারিবারিক বন্ধনের কারণে সহমর্মিতা ও সম্মাননা থাকা স্বাভাবিক। তবে মানবাধিকার, ন্যায় বিচার এবং সন্তানের বাবার নিরাপত্তা নিশ্চিত করার আকাঙ্ক্ষার প্রতিফলন, যা বর্তমানে পাকিস্তানের রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে নতুন করে গুরুত্ব পাচ্ছে। ইউক্রেন ন্যাটো সদস্য পদের লক্ষ্য থেকে সরে আসতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এর বদলে তিনি পশ্চিমা দেশগুলোর কাছ থেকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা চান। বার্লিনে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এই অবস্থান জানান। জেলেনস্কির মতে ন্যাটোর অনুচ্ছেদ 5-এর মতো নিরাপত্তা কাঠামো ভবিষ্যতে রাশিয়া আগ্রাসন ঠেকাতে জরুরি। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনা করতে ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার বার্লিনে পৌঁছেছেন। বিস্তারিত প্রতিবেদনে। ইউক্রেন ন্যাটোর সদস্যপদ অর্জনের দীর্ঘদিনের লক্ষ্য থেকে সরে আসতে প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এর বিনিময়ে তিনি পশ্চিমা দেশগুলোর কাছ থেকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা চেয়েছেন। 14 ডিসেম্বর ইউরোপীয় নেতাদের সঙ্গে শান্তি আলোচনা করতে জার্মানির বার্লিনে পৌঁছে এই কথা বলেন জেলেনস্কি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ সহ ইউরোপের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নিতে তিনি সেখানে যান। বার্লিনে পৌঁছানোর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলেনস্কি জানান, ইউক্রেন ন্যাটো সদস্যপদের লক্ষ্য থেকে সরে আসার বিষয়ে বিবেচনা করতে পারে, তবে তার বদলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে কঠোর ও কার্যকর নিরাপত্তা নিশ্চয়তা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। কিয়েভের মতে এটি ইউক্রেনের জন্য বড় একটি ছাড়, কারণ দীর্ঘদিন ধরে ন্যাটো সদস্যপদকে রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন ঠেকানোর সবচেয়ে শক্তিশালী উপায় হিসেবে দেখা হয়েছে। জেলেনস্কি বলেন, ন্যাটোর অনুচ্ছেদ 5-এর মতো যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর কাছ থেকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা ভবিষ্যৎ রুশ আগ্রাসন ঠেকাতে জরুরি। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনা করতে ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার বার্লিনে পৌঁছেছেন। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।